হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ক্লাস নাম্বার 3। তোমরা সবাই জানো ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং গ্রাম পঞ্চায়েতের যেখানে ইংলিশ পোর্শনে 10 নম্বর রয়েছে, তার জন্য আমি একটা ফ্রি বাট প্রিমিয়াম ব্যাচ লঞ্চ করেছি, যেখানে 10 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা এর পরেও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছো যে স্যার পিএসসি ক্লার্কশিপের জন্য করিয়ে দিন, ওই পরীক্ষার জন্য করিয়ে দিন। দেখো, আমি প্রথম দিনেই বলে দিয়েছি যে এটা শুধুমাত্র যে ফ্রি কোর্সটা আমি লঞ্চ করেছি সেটা 10 নম্বর ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং গ্রাম পঞ্চায়েতে যে পরীক্ষাগুলোতে রয়েছে। এই কোর্সটা কিন্তু ওই 30 নম্বরের কোর্সে কভার হবে না। এটা বারবার বলা সত্ত্বেও কেন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করছো সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের যদি মনে হয় তোমরা পিএসসি ক্লার্কশিপের ব্যাচে অ্যাডমিশন নেবে, তাহলে ওর জন্য আলাদা পেড ব্যাচ রয়েছে, সেটা আমি করাচ্ছি। তোমরা ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো। এটা কিন্তু আমি বারবার আর বলতে চাইছি না, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাস 3, যেখানে আমরা ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, যার নাম কি টেন্স, এবং এটা আমাদের পার্ট 1 ক্লাস টেন্সের। আমি তোমাদের 3টে পার্টে ক্লাসটা দেবো টেন্সের। এখানে আমরা যে টেন্সের ক্লাসটা আজকে কভার করব, এটা কিন্তু আমরা খুব অ্যাডভান্স লেভেলে যাব না, একদম আমরা জাস্ট বেসিক আর মডারেট পর্যন্ত এই টেন্সটাকে জাস্ট টাচ করে চলে যাব। কিন্তু এমনভাবেই আমি তোমাদের ক্লাসটাকে করাবো যাতে মোটামুটি তোমরা টেন্সটাকে খুব ভালো করে বুঝে নিয়ে ক্লাসে বা পরীক্ষাতে গিয়ে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো অ্যাটেম্প্ট করতে পারো, এবং কোন টেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমি তোমাদের ক্লাস চলাকালীন বলতে থাকবো। খাতা পেন নিয়ে বসে পড়ো, নোট ডাউন করতে থাকবে। ক্লিয়ার? কারণ আমি তোমাদের আবারও বলছি, এই কোর্সটা আমি যে ফ্রি তোমাদের প্রোভাইড করছি, তোমাদের যদি মনে হয় ফ্রি এবং গা দিয়ে করবো না, তাহলে তোমরা কিন্তু অনেক ভুল করবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমরা এই রকম ফ্রিতে প্রিমিয়াম কন্টেন্ট কোথাও পাবে না, কেউ তোমাদের এই রকম ফ্রি ভিডিও কোর্স দেবে না। ক্লিয়ার? তাহলে যেহেতু এখানে আমাদের 10 নম্বর রয়েছে, টেন্সটাকে কিন্তু আমরা 10 নম্বরের মতোই করেই পড়বো। অন্য পরীক্ষার জন্য একটু অ্যাডভান্স লেভেল পড়তে হয়, আমরা কিন্তু এখানে অতটা যাব না। তাই আবারও বলছি, বারবার করে বলছি, এই কোর্স যেটা আমি প্রোভাইড করছি এটা শুধুমাত্র ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যান্ড গ্রাম পঞ্চায়েতের যেখানে 10 নম্বর করে ইংলিশ রয়েছে তার জন্য এই কোর্সটা এনাফ। তাহলে যখনই টেন্স আমরা পড়ব, আমি কিন্তু এই যে টেন্সটা করাবো এটা এই 3টে পরীক্ষাকে বেস করেই করাবো, আমি খুব একটা বেশি অ্যাডভান্স লেভেলে যাব না। ক্লিয়ার? কারণ আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেইটুকু জাস্ট জেনে নিতে হবে, বেসিক পার্টটুকু। বেশি বিস্তারিত আমাদের জেনে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে চাকরিটা পাওয়া দরকার, আমাকে এখানে ইংলিশের কোনো পণ্ডিত হতে হবে না। ক্লিয়ার? তাহলে টেন্স মানে হচ্ছে, যদি আমরা সেটাকে খুব সহজে বলতে চাই, সেটা হচ্ছে একটা কি টাইম। টাইম মানে কি? আমি এখন কি করছি, আমি আগে কি করেছিলাম, আর আমি ভবিষ্যতে কি করব। অর্থাৎ এই 3টে টাইমেই আমরা কথা বলি, যাকে আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি? বর্তমান। এই যে এখন তোমরা আমাকে ক্লাসে দেখছো, এটা প্রেজেন্ট। তোমরা কয়েকদিন আগে আমার প্রথম ক্লাস দেখেছিলে, ওটা পাস্ট হয়ে গেছে, ওটা অতীত, তাহলে সেটা হলো পাস্ট। এবং এরপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ক্লাস যখন আসবে সেটা হচ্ছে ফিউচার, যেটা এখনও হয়নি। তাহলে এই হচ্ছে 3টে টেন্স। কিন্তু যখন আমরা এই 3টে টেন্সকে আলোচনা করতে যাই, তখন আমরা দেখি এই টেন্সের ভিতরেও আরও 4টে করে টেন্স রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল যে 3টে টেন্স, টোটাল আমাদের সাম আপ করলে দাঁড়ায় মোট 12টা টেন্স। এই 12টা টেন্স আমরা কি খুব অ্যাডভান্স লেভেলে যাব না। 12টা টেন্স থেকে বেসিক্যালি তোমাদের প্রশ্ন আসবে 2 থেকে 3 ধরনের। কীরকমভাবে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে? প্রথম যে প্রশ্নটা তোমাদের এসে থাকবে সেটা হচ্ছে কি, হয় তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, তোমাকে বলবে এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের টেন্স বা কোন টেন্স তুমি সেটা বল। তার মানে কি, তোমাকে একটা সামনে সেন্টেন্স দিয়ে দিল, তোমাকে কি দেখে বুঝতে হবে কোন টেন্স? তোমাকে স্ট্রাকচার দেখে বুঝতে হবে। তাহলে আমি তোমাদের প্রত্যেকটা স্ট্রাকচার করাবো, সেগুলো খাতায় নোট ডাউন করবে, মুখস্থ করবে। ক্লিয়ার? আর একটা, সেটা এক্ষুনি বললে তোমাদের বুঝতে পারবে না, ওটা এক্সাম্পলের মাধ্যমে আসতে হবে যখন আমরা সেই জায়গাটায় যাব। প্রথম যে ক্রাইটেরিয়া তোমাদের মনে রাখতে হবে, ভালো করে খাতায় নোট ডাউন করো, এই যে 12টা টেন্স, তার প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ তুমি যেন
একটা সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে পারো এটা ওই 12টা টেন্সের মধ্যে কোন টেন্সে লেখা হয়েছে, এবং সেটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, আমি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার বলবো, সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। কারণ যদি তোমরা এটা মুখস্থ রাখতে না পারো তাহলে কিন্তু কোনোদিনই তোমরা টেন্সটাকে স্ট্রাকচারালি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে না। কিন্তু টেন্স তো আমরা জানি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি ভার্ব ফর্মস। অর্থাৎ কি ভার্ব ফর্মস মানে কি আমরা কিভাবে দেখব, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল, আর একটা প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকবে, এখানে আমি শর্টে লিখছি। একটা হচ্ছে প্রথম প্রেজেন্ট, যেটাকে আমরা বা তোমরা বলে থাকো V1, এটাকে তোমরা পাস্টকে বলে থাকো V2, পাস্ট পার্টিসিপলকে V3, প্রেজেন্ট পার্টিসিপল, যেটা তোমরা বোঝার সুবিধার্থে বিভিন্ন জায়গায় দেখে থাকবে। কিন্তু এর যে অরিজিনাল বেস, মানে কোথা থেকে এটার উৎপত্তি হলো, সেটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ যদি আমরা সেই জিনিসটা জানতে না পারি তাহলে তো আমাদের টেন্স শিখে কোনো লাভ নেই। কেন? কারণ তোমাদের আমি বলেছিলাম ডু ভার্বের আগের দিন আমি ক্লাস দিয়েছিলাম যে বি ভার্ব, হ্যাভ ভার্ব ছাড়া পৃথিবীতে যা ভার্ব আছে সব ডু ভার্বের আন্ডারে পড়ে, এবং ডু ভার্বের প্রত্যেকটা ভার্বের ফর্ম আলাদা, বি আর হ্যাভের সবটাই এক। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। যদি আমি তোমাদের ডু ভার্ব দিয়ে বলি, ডু ভার্বের প্রেজেন্ট টেন্স ডু বা ডাজ, পাস্ট হয়ে যায় আমাদের ডিড, পাস্ট পার্টিসিপল হয়ে যায় ডান, আর কি প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি বা ডুইং। তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম, এই জিনিসটাকে কি করতে হবে, এই যে ভার্বের 4টে ফর্ম, যতবার তোমরা টেন্স শিখতে যাবে, যতবার তোমরা টেন্সের বিভিন্ন ফর্মে যাবে, এই 4টে ফর্ম সব সময় তোমাদেরকে তাড়া করে বেড়াবে। এবং তোমরা যদি এই ফর্মগুলোকে বিভিন্ন ওয়ার্ডের মনে রাখতে না পারো তাহলে কিন্তু তোমাদের একটু আইডেন্টিফাই করতে অসুবিধা হবে। কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট বলে দেবো, যাতে তোমরা অনেক সময় তোমাদের এমন ওয়ার্ড এসে যাবে যে ওয়ার্ডটার হয়তো মিনিং তোমরা জানো না, কিন্তু মিনিং না জানলেও আমাদের কি করতে হবে, আমাদের যে টেন্স কি বলেছে সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করার জন্য আমি তোমাদের একটা স্ট্রাকচার বলে দেবো, সেটা জাস্ট মুখস্থ করবে, এবং কিছু আমি তোমাদের এই ভার্ব ফর্মস প্রোভাইড করে দেবো যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমাদের কি আসলো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যতই টেন্স শিখব, যতবার আমরা টেন্সের বিভিন্ন টপিকে যাব, ততবার এই 4টে ফর্ম আমাদের কুড়ে কুড়ে খাবে, মানে হন্ট করবে যে আমি এটা জানি কিনা। এবং এর আগে আমরা যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব শিখেছিলাম, কোন সাবজেক্টের পর বি ভার্ব বসে আর কোন সাবজেক্টের পর হ্যাভ ভার্বের কোন ফর্মগুলো বসে, আগের ক্লাসে অলরেডি আমি বলে দিয়েছি। এখানে যখন আমি স্ট্রাকচার দেখাবো তোমাদের, ওই যে ভার্বগুলো কিন্তু এখানে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, কেন কাজে লাগবে, সেটা আমি আসছি। তাহলে আমরা কি জানলাম যে টেন্সকে ক ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এবং ভার্বের ফর্মকে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই ফর্মটাকে তোমাদের হুবহু মনে রাখতে হবে। আজকে যে টেন্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি বলেছি, ইনডিফিনিট, আর একটা কি কন্টিনিউয়াস, আর একটা কি পারফেক্ট, আর একটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। আমি শর্ট ফর্মে লিখছি, তোমরা কিন্তু খাতায় এটাকে ফুল ফর্মে লিখে রাখবে, কারণ এখানে বোর্ডের জায়গা শর্ট। একটা ক্লাসের মধ্যেই আমি কিন্তু প্রেজেন্ট টেন্সটাকে তোমাদের কমপ্লিট করাবো। ক্লিয়ার? আগের দিনই বলে দিয়েছি কেন আমি ডিজিটাল বোর্ডে ক্লাস করাই না, কারণ আমার চোখের পারমিট করে না, সেই জন্য। কিন্তু আমি তোমাদের যে কন্টেন্ট দেবো সেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি। তাহলে এই যে আমরা প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, প্রত্যেকটার 4টে করে টাইপ থাকে। এই 4টে করে টাইপ আমি তোমাদের 3 দিনের ক্লাসে 3টে করে টেন্স আলোচনা করব, এবং কোথা থেকে প্রশ্ন হবে, ওই টেন্সগুলো কি বলতে চাইছে, প্রত্যেকটাই আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো, যাতে তোমরা অন্তত একটা আইডিয়া পেয়ে যাও যে কোন টেন্সটা কিভাবে তোমাদের করতে হবে। ক্লিয়ার? যখনই আমরা প্রেজেন্টে ইনডিফিনিটে চলে আসছি, তার মানে এখানে আমরা কি বোঝাতে চাইছি, যে এখানে বর্তমানকাল বা আমরা এখন কি করছি সেইটা নিয়ে আলোচনা হবে। তাহলে যখন আমরা বর্তমানকাল করছি, আমরা এখন কি, আমরা পড়ি, কেউ আবার বলবে আমি পড়ছি, কেউ আবার বলবে আমার পড়া হয়ে গেছে, কেউ আবার বলবে কি আমি সকাল থেকে পড়ছি। তাহলে প্রেজেন্টেরও 4টে ভাগ আছে, কিন্তু এই যে আমি পড়ি, তার নিশ্চয়ই ইংরেজিতে করলে হবে আই রিড। আমি পড়ছি, আই অ্যাম রিডিং, আমার পড়া হয়ে গেছে, আই হ্যাভ রেড। আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে দেখো প্রেজেন্টের ওয়ার্ড
মিনিংয়ের জন্য বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন ফর্মে আমাদের ধরা দিচ্ছে। তাহলে কি আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। তাহলে ঝট করে পরীক্ষায় যদি তোমার একটা প্রশ্ন এসে যায়, একটা সেন্টেন্স তোমাকে লিখে দেয় এবং তোমাকে বলতে বলে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, তুমি কি চোখ বন্ধ করে ধরে ফেলবে, কারণ তোমাকে আমি স্ট্রাকচার বলে দেবো। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমি এই যে ডু, ডাজ, ডিড প্রত্যেকটা যে ভার্ব রয়েছে, যদি আমি এখানে বলি প্লে, প্লেজ, প্লেড, প্লেড, প্লেইং, তাহলে সমস্ত ভার্ব ফর্মটা জাস্ট তুমি এই সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেবে, যেটা যেমন স্ট্রাকচারে ফেলতে হবে। আমি জাস্ট ডুটা দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের বোঝাবো, যাতে তোমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রত্যেকটা স্ট্রাকচারকে ধরতে পারো কি বলতে চাইছে। ক্লিয়ার? দেখো, প্রথমে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে একটা সেন্টেন্স লিখি, যদি আমি বলি আই ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করি। তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার খাতা নোট বের করো, লেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখনই তোমরা দেখতে পাবে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তখনই তোমরা কোন টেন্স ধরবে, এবং এই যে ভার্বটা সেটা কোন টেন্সে হবে, সব সময় প্রেজেন্ট টেন্স। ভালো করে খাতায় নোট ডাউন করো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এই যে ভার্বটাকে, ডু ভার্বটাকে আমরা এখানে ধরবো, সেটাকে কি হিসাবে ধরবো, মেন ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। পরের সেন্টেন্সে আমি আসবো অক্সিলারি আর মেন ভার্বের মধ্যে ডিফারেন্স। খাতায় নোট ডাউন করো যে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আই এর জন্য ডু হয়েছে। আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন সেটা কি হয়ে যায়, এস বা ইএস যুক্ত হয়ে যায়। এস বা ইএস যুক্ত করারও একটা নিয়ম আছে, সেটাও আমরা শিখবো। তাহলে এখানে যদি হি সাবজেক্ট হয়, তাহলে হি হয়ে যাবে কি, হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে দেখো প্রেজেন্ট ফর্মের মধ্যে এটা পড়ছে কি না পড়ছে না। তাহলে সাবজেক্টের সাথে সাথে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি হয়ে যায়, এস বা ইএস যুক্ত হয়ে যায়। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করব, আমরা সাবজেক্টের পরে দেখব এই ভার্বটা কোন ফর্মে লেখা আছে। এই মেন ভার্বটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে লেখা থাকে, মানে ভার্বের ফার্স্ট ফর্মে লেখা থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে এটা কি বলে দেবো, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবার যদি আমরা একটু ডেফিনেশনে চলে আসি, মানে কি বর্তমানে কেউ কিছু করে। এখানে আমি বলেছি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। মোটামুটি আমি ইন জেনারেলি কাজটা করি, কিন্তু কখন করি, কী জন্য করি, আপাতত আমরা ওটাই আসছি না। বর্তমানে কোনো কাজ করা হয় এটা বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি। এখানে যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই সিং, আমি গান করি। আই রাইট, আমি লিখি। প্রত্যেকটাই কি দেখো, ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম করছি এবং বর্তমানে কেউ কিছু করে সেটা বোঝাচ্ছে। এবং সাবজেক্ট প্লাস ভার্বটা কিসে রয়েছে, ভার্বটা রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। সেটা যখনই আমরা সেন্টেন্সে দেখতে পাবো, আমরা অন্ধের মতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টিক মেরে দিয়ে চলে আসবো। ক্লিয়ার? এই স্ট্রাকচারগুলো খাতায় নোট ডাউন করতে থাকো কিন্তু। এরপরে আমাদের চলে আসছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা এখন দেখলাম যে বর্তমানে কেউ কিছু করে, এরপরে আমরা কি দেখব, এই যে তোমরা এখন আমার ক্লাসটা দেখছো, তার মানে কি বর্তমানে কেউ কিছু করছে, মানে যখন সেন্টেন্সটা বলা হচ্ছে সেই মোমেন্টে কেউ কিছু করছে, এইটা যখন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এবং তার স্ট্রাকচারটা কি হবে, খাতায় নোট ডাউন করতে থাকো। এটাই বললাম, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করছি। তাহলে এখানে দেখো অ্যাম চলে এসছে। আগের দিন কিন্তু আমরা দেখে নিয়েছিলাম কার পরে অ্যাম বসে। বললে হবে না অ্যাম কোথায় বসে আমি জানি না স্যার, আগের দিনের ক্লাসে কিন্তু আমি ইন ডিটেলে ব্যাখ্যা করে দিয়েছি, ওই ক্লাসটা কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখলাম, তখন আমরা কি দেখলাম, এখানে ডাইরেক্ট এই মেন ভার্বটা বসেছে। এরপরে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেন ভার্ব অ্যান্ড কি অক্সিলারি ভার্ব। কি ডিফারেন্স এটা আমাদের দেখতে হবে। দেখো আগে স্ট্রাকচারটা লেখো, সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী বসবে। এরপরে ভার্বের আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্ম সেটা বসবে, তারপরে অবজেক্ট। খাতায় নোট ডাউন করো, কারণ এইসব জিনিস কিন্তু তোমরা কোথাও পাবে না, এই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস কোথাও পাবে না। ঠিক আছে, খাতায় নোট ডাউন করতে থাকো কিন্তু। তাহলে দেখা যাক, তাহলে এইটাকে আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব। কেন আমরা এটাকে অক্সিলারি ভার্ব বলবো,
কারণ দেখো আমি কি বলেছি, এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এইটা প্রত্যেকটা কি থেকে তৈরি হচ্ছে, ডু ভার্ব থেকে, এবং এই যে ভার্বের ফর্মগুলো প্রত্যেকটা টেন্সে মেন ভার্বের ভূমিকা পালন করে। এবং তোমার মনে হতে পারে যে স্যার তাহলে অ্যাম ইজ আর এটা কেন, এটার ফাংশন কি? এটার ফাংশন কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে কি? এটাকে আমরা আরও একটা সহজে বলতে পারি হেল্পিং ভার্ব। অর্থাৎ যে ভার্বটা আমাদের মেন ভার্বকে সাহায্য করছে, কিসের জন্য সাহায্য করছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য। কারণ আমরা যদি এখানে এই অক্সিলারি ভার্বের সাহায্য না নিই তাহলে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে তৈরি করতে পারবো না। আমরা এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্বের সাহায্য নিইনি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু ভার্ব মেন ভার্ব হিসাবে বসলেও ওটাকে আমরা একদম ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে সে একটা মিনিং তৈরি করতে পারছে। কিন্তু আমি যদি তর্কের খাতিরে এখানে আয়ের পরে এই অ্যামটাকে তুলে দিই তাহলে কি আই ডুইং দ্য ওয়ার্ক, তার মানে কি আমার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমি ব্রেক করে দিলাম, আমি ভুল স্ট্রাকচারটাকে প্রয়োগ করে দিলাম। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম বসে, ইজ বসে না আর বসে, আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। যদি এখানে আয়ের পরিবর্তে হি থাকতো তাহলে হি ইজ হয়ে যেত, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটা করছে। আই অ্যাম প্লেয়িং ইন দ্য ফিল্ড বা দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, যদি দ্য বয়টা বয়েজ হয়ে যেত তাহলে ওখানে আবার আর হয়ে যেত। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেরা এখন কোথায় খেলছে? মাঠে খেলছে। তার মানে আমি এখানে কি বললাম? এবং এই যে ভার্বটা, এই যে অ্যাম ইজ আর, এটা আমি কি বলে দিয়েছি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটা এই মেন ভার্বের আইএনজি ফর্মকে বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে সাহায্য করছে। কিসের জন্য সাহায্য করছে? যাতে ওটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে কি দাঁড়ালো? এই মুহূর্তে যখন আমরা সেন্টেন্সটা বলছি তখন কিছু কাজ হচ্ছে বা করা হচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার তাহলে প্রত্যেকটা টেন্সের যদি এরকম আলাদা আলাদা স্ট্রাকচার হয় আমরা কি করে মনে রাখবো? ওই জন্যই যে মনে রাখবে সে 1 নম্বর পাবে, যে মনে রাখবে না সে 1 নম্বর পাবে না। 12টা টেন্সের স্ট্রাকচার 12 রকম, ওই জন্যই টেন্সটা এত জটিল। কিন্তু আমি চেষ্টা করছি 10 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুই যাতে সাম আপ করে তোমাদেরকে খুব সহজে প্রোভাইড করা যায়, যাতে তোমরা অন্তত পরীক্ষা হলে গিয়ে নম্বরটা স্কোর করতে পারো। পণ্ডিত হতে হবে না, 1 নম্বর পেয়ে আসলেই অনেক। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি দাঁড়ালো? সাবজেক্টের পর আমাকে কি বসাতে হচ্ছে? অ্যাম ইজ আর, যে কোনো একটা অক্সিলারি বসাতে হচ্ছে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে ডু ভার্বের বা মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আমাদের সেন্টেন্স সঠিক হয়ে গেল। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়ে গেল। এরপরে আমরা কাজটা করছি, এরপরে প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দেখব? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ কি দাঁড়ালো? এখানে আমি কাজটা করছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট আমার কাজটা করা শেষ হয়ে গেল। অর্থাৎ তোমরা আমার ক্লাসটা এখন দেখছো, যখন ক্লাসটা শেষ হয়ে যাবে জাস্ট তোমাদের ক্লাসটা দেখা শেষ হয়ে গেল। আগে স্ট্রাকচার লেখো, তারপরে ব্যাখ্যায় আসছি। তাহলে এখানে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে আমাদের অবজেক্ট বসিয়ে দিতে হবে। স্ট্রাকচার খাতায় নোট ডাউন করবে কিন্তু, কারণ এই সব স্ট্রাকচার যদি তোমরা ভুলে যাও, টেন্স নিয়ে যদি তোমাদের বলে দেয় এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা, তুমি কিন্তু কোনোদিনই সঠিক উত্তর করতে পারবে না। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচার আমাদের লেখা হয়ে গেছে, এরপরে আমরা ব্যাখ্যায় চলে আসি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার মানে একটু আগে আমি তোমাদের কি বলেছি? আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে গ্যাপ শুধুমাত্র এইটুকু। কি এইটুকু গ্যাপ? যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে কাজটা আমি করছি, পাস্ট এই প্রেজেন্ট পারফেক্ট যখন আমি বলছি ওই কাজটা জাস্ট আমার করা হয়ে গেছে, সবেমাত্র করা হয়ে গেছে, ওর ইম্প্যাক্টটা রয়ে গেছে, কিন্তু সবেমাত্র কাজটা আমি ফিনিশড করেছি। এই অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আর একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমরা কোথায় গিয়ে আলোচনা করব? ফিউচার টেন্সে। কেন? কারণ নিয়ার ফিউচার বলতে আমরা অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, কিন্তু ওটা পরীক্ষা পারপাসে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবু আমি ওটা তোমাদের যখন ফিউচার টেন্সটা করাবো হালকা করে আমি ওখানে বলে দেবো। তাহলে এখানে যদি আমি সাবজেক্ট হি করে দিতাম তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হয়ে যেত। কারণ আমরা কি জানি? আমরা কি জানি কোন সাবজেক্টের পর হ্যাভ বসে, কোন সাবজেক্টের পর হ্যাজ বসে, সেটা অলরেডি আমরা করে এসেছি।
তাহলে তোমাদের মনে হবে যে স্যার তাহলে এইটার কোনো পরিবর্তন হচ্ছে না, মেন ভার্বে কোনো ডানের সাথে ডান্স হয়ে যাচ্ছে না, কিন্তু হিয়ের পরে হ্যাজ হয়ে যাচ্ছে কেন? কারণ কি এখানে যেমন এই অ্যাম ইজ আরটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে মেন ভার্বকে বা আইএনজিকে সাহায্য করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য, ঠিক তেমনইভাবে এখানে এই যে হ্যাভ বা হ্যাজটা এই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলকে সাহায্য করেছে। কি সাহায্য করেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য। তাহলে এরপরে আমরা বলতে পারি আই হ্যাভ রিটেন দ্য নোট, আমার নোট লেখা হয়ে গেছে। আই হ্যাভ ওয়াচড দ্য মুভি, আমার সিনেমাটা দেখা হয়ে গেছে। আই হ্যাভ রিটেন এ নোভেল, আমার একটা নোভেল লেখা হয়ে গেছে। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমার ক্রিকেট খেলা হয়ে গেছে। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে কাজটা কন্টিনিউ চলছে, প্রেজেন্ট পারফেক্টে এসে কি যে কাজটা হচ্ছিল ওই কাজটা জাস্ট হয়ে গেছে, সবে মাত্র হয়ে গেছে। তার মানে ওটাকে আমরা কি বলবো? দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, অর্থাৎ একটা ফিনিশড অ্যাকশন, শেষ হয়ে গেছে, সেই কাজটা আমরা কোথায় বোঝাবো? আমরা প্রেজেন্ট পারফেক্টে বোঝাবো। তাহলে তোমার সামনে যদি কোনো সেন্টেন্স চলে আসে, তুমি সাপোজ ধরে নাও এখানে যে V3টা রয়েছে এমনই একটা ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডটার মিনিং তুমি জানো না। ধরো আমি সাপোজ বলে দিলাম যে এখানে সিং থেকে হয়েছে সিং, স্যাং, সাং, এই সাংটা হচ্ছে V3। তাহলে আই হ্যাভ সাং এ সং, আমি একটা গান করেছি। তাহলে তুমি এই যে মিনিংটা কোথা থেকে এসছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম তুমি কিচ্ছু বুঝতে পারছো না, কিন্তু এই স্ট্রাকচারটা তুমি মনে রাখবে যে সাবজেক্টের পর যখন হ্যাভ বসেছে এবং তারপরে একটা মেন ভার্ব বসেছে, তার মানে কি সেটা আমাকে কি ধরে নিতে হবে? সেটা আমাকে ধরে নিতে হবে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু অ্যাম ইজ আর হ্যাভ বসলে কিভাবে প্রেজেন্ট হয় সেটাও আমরা আসবো পরে, এখন নয়। তাহলে ওটা এখন শিখলে আমাদের মাথাটা গুলিয়ে যাবে। ওটা যখন আমরা সেপারেট বি ভার্ব আর হ্যাভ ভার্বের ক্লাস করব ওটা আমরা আলোচনা করব। ক্লিয়ার? দেখো তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেন্সে যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মোস্ট ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে দুটো প্রশ্ন আসে, সেই ওয়ার্ড দুটো যখনই তোমাদের সামনে আমি আনবো তোমরা বুঝতে পারবে। দেখো আগে আমি সেন্টেন্সটা লিখি। তাহলে এখানে আমি বলছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। ভালো করে খাতায় নোট ডাউন করবে কিন্তু, হ্যাঁ। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি কখন থেকে কাজ করছি? আমি সকাল থেকে কাজ করছি। তাহলে আমরা দুটো টেন্স দেখলাম যেখানে আমরা কিছু করছি বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা লিখব সেখানে আমরা অনেক সময় ধরে কাজ করছি সেইটা কিন্তু আমরা লিখব না। এরপরে আমরা ডিফারেন্স দেখব যে সিন্স আর ফরের মধ্যে কি ডিফারেন্স। ভালো করে তোমরা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটাকে বুঝে নাও। আমি যদি এখানে বলি আই অ্যাম, এই হ্যাভ বিনটাকে তুলে দিয়ে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজ করছি, তাহলে দ্যাট উইল বি দ্য রং ইমপ্লিকেশন, অর্থাৎ কি স্ট্রাকচার আমাদের ভুল হয়ে যাবে। কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি আমরা কাজটা এই মুহূর্তে করছি। ভালো করে লক্ষ্য করবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি আমরা এই কাজটা এখন করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি আমরা একটা কাজ অতীতে শুরু করেছিলাম কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সেই কাজটা এখনও আমরা করছি, এবং যে অতীতে বা যে পর্যায়ে আমরা কাজটা শুরু করেছিলাম সেই সময়টা কিন্তু এখানে মেনশন করতে হবে। সকাল থেকে হোক, জুলাই মাস থেকে হোক, 1 বছর ধরে হোক, 10 বছর ধরে হোক, 100 বছর ধরে হোক, সেই সময়টা আমাদের মেনশন করতে হবে। মানে তখন থেকে কাজটা শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও কন্টিনিউ চলছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি আমরা ওখানে কোনো টাইম মেনশন করব না, এই বর্তমানে যখন আমরা সেন্টেন্সটা বলছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কাজটা করছি। তাহলে এখানে স্ট্রাকচারটাকে তোমরা কি লিখবে খাতায় নোট ডাউন করো। সাবজেক্ট বসাতে হবে তোমাদের, সাবজেক্টের পরে কি বসাতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটার পরে বিন বসাতে হবে। তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম প্লাস সিন্স বা ফর। এরপরে আমাদের প্রশ্ন আসবে যে আমরা কোথায় সিন্স বসাবো, আমরা কোথায় ফর বসাবো। ভালো করে লক্ষ্য করো এখানে আমি কি লিখেছি, সিন্স মর্নিং। এইটুকু বাদ দিয়ে যদি আমি এখানে বলি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি কি কাজটা করছি। খাতায় নোট ডাউন করো এবার। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারবো না সিন্স 2 আওয়ার্স। কেন লিখতে পারবো?
আর কেন লিখতে পারবো না আমি বলছি, খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করতে থাকো কিন্তু। তাহলে সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে পয়েন্ট, আর ফর মানে কি? পিরিয়ড। তার মানে কি দাঁড়ালো? পয়েন্ট অফ টাইম মানে কি দাঁড়ালো? যে পয়েন্ট থেকে আমি কাজটা শুরু করেছি সেই পয়েন্টটা আমি এখানে দেখতে পাবো। তার মানে পয়েন্টটা এখানে কে? মর্নিং। আমি সকাল থেকে কাজ শুরু করেছি, তার মানে একটা নির্দিষ্ট পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে পেরেছি। আর ফর মানে কি? পিরিয়ড। পিরিয়ড মানে সিন্স মানে আর একটা বাংলা যদি তোমাদের আমি করে দিই তাহলে তোমরা আরও ব্যাপারটাকে ধরতে পারবে। সিন্স মানে কি? থেকে। ফর মানে কি? ধরে। তাহলে থেকে মানে কি? পয়েন্ট। কোন পয়েন্ট থেকে কাজটা শুরু হয়েছে সেই পয়েন্টটা তোমাকে বলে দেওয়া হবে। আর ফর মানে কি? একটা টাইম স্প্যান ধরে দেওয়া হবে, সেখানে নির্দিষ্ট করে কোনো পয়েন্টের উল্লেখ থাকবে না যে পার্টিকুলারলি কোন পয়েন্ট থেকে কাজটা শুরু হয়েছে। তাহলে এখানে দেখো ফর 2 আওয়ার্স, তার মানে কি? 2 ঘন্টা ধরে। তাহলে 2 ঘন্টা ধরে আমি যখন বলছি তখন কি আমি বুঝতে পারছি যে 2 ঘন্টাটা ঠিক কখন শুরু হয়েছিল? এর একটা খুব সহজ নিয়ম আছে যেটা আমি তোমাদের বলবো, আগে তোমরা এই ব্যাপারটাকে বোঝো। তাহলে সিন্স, খাতায় নোট ডাউন করবে, সিন্স মর্নিং, সিন্স দিনের যে কোনো টাইম। তারপরে সিন্সের পরে কি হবে? যে কোনো মাস, সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি, সিন্স জুলাই। নোট ডাউন করতে থাকো কিন্তু, এই কন্টেন্ট কিন্তু আর পাবে না। আর সিন্স কখন বসবে? যে কোনো বার, সিন্স মানডে, টুইসডে, থার্সডে, ওয়েডনেসডে, যে কোনো বার হলো। এরপরে সিন্স কোথায় বসবে? যে কোনো ইয়ার বা সাল, সিন্স 2000, সিন্স 1999, ঠিক আছে, যে কোনো সাল। এরপর ফর কোথায় বসবে? ফরের পর তোমরা দেখতে পাবে একটা সংখ্যা, ফর 2 আওয়ার্স, ফর 2 মান্থস, ফর 2 বা 3 উইকস, ফর 4 উইকস, ফর 4 মান্থস। তাহলে যেখানে তোমরা একটা সংখ্যা দেখতে পাবে, এটা কি জাস্ট ট্রিক, যদি তুমি ভুলে যাও তার জন্য। এরপরে ফরের ক্ষেত্রে টাইম ছাড়া আর একটা জায়গায় বসে ফর, সেটা হচ্ছে কি? ফর এ লং টাইম, অনেক সময় থেকে বলে না, ওটাকে কি বলে? অনেক সময় ধরে। তাহলে এখান থেকে আমরা কি সাম আপ করতে পারি? খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করো। সিন্স নো নাম্বার, সিন্সের পর তোমরা কোনো নাম্বার দেখতে পাবে না, শুধুমাত্র কোথায় দেখতে পাবে? ওই ইয়ারটার ক্ষেত্রে, সিন্স 2000, সিন্স 1999, এইটার ক্ষেত্রে সিন্সে তোমরা একটা শুধু সংখ্যা দেখতে পাবে। কিন্তু ফরের ক্ষেত্রে তোমরা কি? ফরের ক্ষেত্রে তোমরা একটা নাম্বার অবশ্যই দেখতে পাবে, সেটা 2 মান্থস, 3 মান্থস, 4 মান্থস, 2 ডেজ, 3 ডেজ, যে কোনো, ফর 2 উইকস, 3 উইকস, 1 উইক। তার মানে কি? একটা সংখ্যা এখানে আমরা বলছি। কিন্তু ফরের ক্ষেত্রে কোথায় একটা সংখ্যা থাকছে না? ওই ফর এ লং টাইম, ফর এ লং অ্যাগো, এরকম যখন থাকবে দুটো, তখন সেখানে আমরা ফর বলবো। কিন্তু ভালো করে মনে রাখো, তোমাদের অনেক সময় এই কনসেপ্টে তোমাদের হয়তো এরকম দিয়ে দিল যে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, তোমাকে বলল 2 আওয়ার্স, এবার তুমি তো সিন্স বসিয়ে বাড়ি চলে এলে। কিন্তু আমি তোমাকে কি বলেছি? এখানে দেখো 2 আওয়ার্স মানে কি? এখানে একটা নাম্বারের উল্লেখ রয়েছে, তার মানে তুমি ফর বসিয়ে দেবে। আর একটা জিনিস তুমি মনে রাখবে, ফর মানে কি? পিরিয়ড অফ টাইম, মানে একটা সময় ধরে, যেখানে তোমাকে পার্টিকুলারলি কোন পয়েন্ট থেকে কাজটা শুরু হয়ে কোন পয়েন্ট থেকে যাচ্ছে সেইটা তোমার কাছে পার্টিকুলারলি উল্লেখ থাকবে না, তোমাকে জাস্ট একটা পিরিয়ড মানে কি? টাইম। তোমাকে আমি সহজে বোঝাই, দেখো, ধরো এই পোর্শন থেকে কাজটা শুরু হয়েছে, এই পোর্শনে কাজটা এখন আছে, তাহলে এই যে মাঝখানের ব্যাপারটা, এইটুকু হচ্ছে কি? একটা পিরিয়ড, এই সময় ধরে। তাহলে আমার কাছে কিন্তু এখানে পার্টিকুলার কোনো পয়েন্টের উল্লেখ থাকলো না। কিন্তু যখন আমি এটাকে আবার সিন্স বলছি, তখন এই যে এই পয়েন্টে কাজটা শুরু হয়েছে এবং এই পয়েন্টে যে কাজটা শুরু হয়ে এগিয়েছে সেই পয়েন্টের কথা উল্লেখ থাকবে। যেমন কি? সিন্স মর্নিং, মানে পয়েন্ট উল্লেখ করে দিয়েছে। আর যখন 2 আওয়ার্স বলছি, তাহলে সকালের 2 ঘন্টা, না রাতের 2 ঘন্টা, না দুপুরের 2 ঘন্টা, আমি কি বুঝতে পারছি? যদি আমি বলি ফর 2 মান্থস, তাহলে 2 মান্থস কোথায়? সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কোন মাস? কিন্তু আমি যদি বলি সিন্স জানুয়ারি, তার মানে কি ওই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। যদি আমি কোনো বারের কথা উল্লেখ করি, সিন্স মানডে, কিন্তু আমি যদি বলি ফর 2 ডেজ, তাহলে কোন দিন, কোন দুদিন? তাহলে এখানে কি?
সিন্স মানে কি কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট তোমাকে উল্লেখ করে দেবে যে পয়েন্ট থেকে কাজটা শুরু হবে। আর ফর মানে কি যেখানে একটা পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটা টাইম স্প্যানের কথা বলা থাকবে, সেখানে কিন্তু নির্দিষ্ট করে কোন পয়েন্ট থেকে কাজটা শুরু হলো সেটা বলা থাকবে না। এটা হচ্ছে বোঝার পার্ট। যদি সাপোজ ধরে নাও তুমি কিছু বুঝতে পারলে না, তখন তুমি কি মনে রাখবে যে সিন্স কোথায় বসবে, যেখানে কোনো নাম্বার থাকবে না, শুধুমাত্র ইয়ার বা সালটা ছাড়া। সিন্স 1919, 2000, 2001, 2002। আর ফর কি যে কোনো একটা এই নাম্বার থাকবে। ফর 2 উইকস, ফর 2 ডেজ, ফর 3 মান্থস, ফর 2 উইকস, 3 উইকস, 4 উইকস, যা ইচ্ছা হতে পারে, এবং ফর এ লং টাইম, অনেক সময় ধরে। তাহলে সিন্স আর ফরে যদি এইটুকু মনে রাখতে পারো, তোমাকে যাই উত্তর দেবে তুমি করে দেবে। এরপর আমাদের যেটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে যে ডিফারেন্সটা আমি বলছিলাম, তোমাকে অনেক সময় কি করে দেবে, এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্সটা লিখে দেবে যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তোমাকে বলে দেবে সিন্স মর্নিং, এবং তুমি নাচতে নাচতে চলে আসবে যে আমি সকাল থেকে কাজ করছি, তার মানে এখানে কোনো ভুল নেই, চলো বাড়ি চলো, 1 নম্বর মাইনাস। কেন? কারণ ভালো করে জেনে রাখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আবার বলছি কেউ বলবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর সিন্স আমরা ব্যবহার করি না কোনো টাইম মেনশন করার জন্য। ভালো করে ক্লিয়ার করে নাও। এবং এই যে স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আয়ের জন্য হ্যাভ বিন হয়েছে, যদি আবার এখানে হি হয়ে যেত তাহলে এখানে হি হ্যাজ বিন হয়ে যেত। খাতায় কিন্তু নোট ডাউন করতে থাকবে। আমি এই যে একটা ক্লাসে কম্প্যাক্ট ক্লাস করাচ্ছি মানে এই নয় যে তুমি এই খাতায় নোট ডাউন না করে এগুলো মনে রাখতে পারবে, পরবর্তীকালে কিন্তু ভুলে যাবে। সমস্ত পিডিএফ কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, যেগুলো দেওয়া সম্ভব অবশ্যই আমি দেবো, কিন্তু এই যে মেন জিনিসগুলো তোমাদের কিন্তু খাতায় নোট ডাউন করে রাখতে হবে, কারণ এগুলো প্রিমিয়াম কন্টেন্ট। এই প্রিমিয়াম কন্টেন্ট শুধু আমিই তোমাদের প্রোভাইড করছি। তাহলে এরপরে এই যে আমি তোমাদের ক্লাসটা করালাম, এখানে থেকে তোমাদের কি কি মনে রাখতে হবে, ফার্স্ট একবার আমি তোমাদের রিক্যাপ করিয়ে দিই। ভার্বের যে ফর্মস, এই ভার্বের যে ফর্ম, এগুলো যদি আমরা মনে রাখতে না পারি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট, এই পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো ছাড়া কোনো টেন্স হয় না, এগুলো ছাড়া কোনো টেন্স হয় না। এগুলো হচ্ছে মেন ভার্বের ফর্ম। আর অক্সিলারি ফর্ম যেগুলো আমি মেন ভার্বের আগে বসাচ্ছি, ওগুলো হচ্ছে অক্সিলারি। এবং স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার তুমি দেখবে সাবজেক্ট, সাবজেক্টের পর জাস্ট শুধুমাত্র মেন ভার্ব রয়েছে, তার মানে তুমি কি বলে দেবে, প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর যে কোনো একটা বসেছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসেছে, তুমি কি টেন্স বলে দেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, তুমি অন্ধের মতো কি বলে দেবে, প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যে কোনো একটা বসেছে, তারপরে ভার্বের আইএনজি বসেছে, এবং সিন্স বা ফর দিয়ে যে কোনো একটা টাইমের উল্লেখ আছে, চোখ বন্ধ করে কি বলে দেবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং তোমাদের এইটা ছাড়া যেটা এইখান থেকে আসবে, সিন্স আর ফরের মধ্যে কনফিউশন তোমাদের করতে দেবে, বাদবাকি আর কিছু আসার সম্ভাবনা নেই। ক্লিয়ার? তাহলে সিন্স আর ফরের মধ্যে যে কনফিউশনটা দেবে, সেটা কিন্তু আমি তোমাদের একদম একটা ট্রিক বলে দিয়েছি। সিন্স, তারপরে কোনো সংখ্যা থাকবে না শুধুমাত্র ইয়ার ছাড়া। ফরের পরে সংখ্যা থাকবে শুধুমাত্র ফর এ লং টাইম ছাড়া। এই দুটোকে যদি তোমরা মনে রাখতে পারো, সিন্স আর ফর দিয়ে তোমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা একটা কাজ করা হচ্ছে এটা বললেও সিন্স আর ফর দিয়ে কোনো টাইম মেনশন করব না, কিন্তু যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব তখন কিন্তু আমাদের আবার সিন্স বা ফর দিয়ে সেই পিরিয়ড অফ টাইম, সেই পয়েন্ট অফ টাইম, যে পয়েন্ট থেকে বা যে পিরিয়ড থেকে কাজটা শুরু হয়েছে সেটাকে 100% মেনশন করতে হবে, কারণ অতীতে কাজটা শুরু হয় এবং বর্তমানেও কাজটা চলতে থাকে। এই রকম অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তাহলে আশা করব প্রেজেন্ট টেন্স নিয়ে যাই প্রশ্ন আসুক এই ক্লাসটার পর তোমরা অনায়াসে সেটা সলভ করে দেবে। আবারও বলছি, বেশি সিজিএল, সিএইচএসএল, এমটিএস লেভেলের প্রশ্ন দেখে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের যে বেসিকটা ক্লিয়ার করলাম, এই বেসিকটাই তোমরা স্টিক করে থাকবে এবং তোমরা দেখবে এই বেসিক থেকেই তোমাদের প্রশ্নটা এসে গেছে, যদি গ্রামাটিক্যাল পার্ট এখান থেকে প্রশ্ন দেয়। এর বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তোমরা কি মনে রাখবে, ভার্ব ফর্ম, প্রত্যেকটা টেন্সের যে সেন্টেন্স তার স্ট্রাকচার, এবং সিন্স আর ফরের মধ্যে ডিফারেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কেন সিন্স ফর করা যায় না, যেটা আমি বললাম। ক্লিয়ার? তাহলে আজকে ছিল আমাদের প্রেজেন্ট টেন্সের ক্লাস। এর পরবর্তীকালে আমি তোমাদের পাস্ট,
তারপরে আর একটা ফিউচারের ক্লাস দিয়ে দেবো এবং যদি সম্ভব হয় কিছু কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দেবো। মোটামুটি আমাদের টেন্স কমপ্লিট। এইভাবে আমি খুব ইন ডিটেলে যাব না, বেসিক পার্ট যতটুকু 10 নম্বরের জন্য প্রয়োজন সেইটা আমি তোমাদের করিয়ে দেবো। আশা করছি আমি 3 মাসের মধ্যে কোর্সটাকে শেষ করতে পারবো এবং আমি বিশ্বাস করব যে তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে এবং ভিডিওতে প্রত্যেকটা ক্লাসের পর অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং একটা করে কমেন্ট করে দেবে। সেটা আমাকে আরও বেশি মোটিভেট করবে আরও দারুণ দারুণ কন্টেন্ট তোমাদের প্রোভাইড করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাসে পাস্ট টেন্সের ক্লাসে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।